মামার চেঁচামেচি শুনে পাশের ঘর থেকে বের হয়ে আসে অয়ন্দিতা। সাথে হাসানও আছে, সেই সাথে আছে যে প্রস্তাব নিয়ে এসেছিল সেই লোক। তাদের কথা শুনে বোঝা যাচ্ছে ফারহান যে বিবাহিত এটা তারা আগে জানতো না। হাসানও বেশ খেপে গেছে এই লোকটাকে বলছে, আপনি আমার বাবার বয়সী বলে কিছু বললাম না। আপনি আমাদের আগে কেন জানান নাই যে ছেলে বিবাহিত, আগে বিয়ে করেছে একটা? আপনার কি মনে হয় আমার টাকার কষ্টা যে টাকা থেকে বোনটাকে ঠেলে দিয়ে দেব? খায়রুল সাহেব বললেন, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম ভাই, এটা কি করলেন? বিয়ের আর কয়েকদিন বাকি, আর এখন আমার ছেলে জানতে পেরে যে ছেলেগুলোর আগেও একটা বিয়ে হয়েছে, এটা কোনো কথা? লোকটা মাথা নিচু করে বসে আছে। আয়েশা বেগমও সামান্য উত্তেজিত। এতক্ষণে তিনিও মুখ খুললেন। ভাই, আপনি অয়নিকে দেখছেন? আমার ভাগ্নি লাখে একটা। কোনোদিনও ওর নামে কিছু শুনছেন? ননদের মেয়ে বলে আমি ওর এইটুকু অবহেলা করিনি। এই যে আমরা ওর বিয়ের সিদ্ধান্ত নিলাম, মেয়ে আমার উচ্চবাচ্য করে নাই, চুপচাপ মেনে নিয়েছে। এখন যদি শুনে ছেলে বিবাহিত, তাহলে ভাববে মামা মামি হয়তো ইচ্ছা করি ওকে এমন জায়গায় দিয়েছে। এটা কি করলেন ভাই? টাকা দিয়ে কি হয় ভাই? লোকটা কাচুমুচু সরে বলতে শুরু করলেন, ভাবি, তারা মানুষ ভীষণ ভালো, আর আমিও জানি অয়নিমা কতটা ভালো মেয়ে, তাই তো। হাসান শর্ট করে জবাব দেয়, তাই আপনি ভেবেছেন বিয়েটা ছেলের সঙ্গে ওর জুড়ে দেওয়া যায়, তাই না চাচা? বাবা বল বুঝতেছে, আমিও চাই অয়নিমা ভালো থাকুক। এখন যদি বোন শোনে তাহলে ওরা কীভাবে বোঝাবো? এদিকে বিয়েটা ক্যান্সেল করা কি পসিবল? খায়রুল সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, ভাই আপনি তাদের বারণ করে দেন, বিয়ে হবে না, আমরা রাজি না। আর তাছাড়া তারাও মৃত্যুক, তারাও আমাদের কাছ থেকে লুকিয়েছে। না ভাই, তাদের মিথ্যুক বলবেন না। তারা জানতো যে আপনারা সব কিছু জানেন। তারা আগেই আমাকে বলেছিল আমি যেন আপনাদের সব বলি। দোষটা আমারই, আমি বলি নাই। যাই হোক, বিয়ে হবে না, তাদের না করে দেন। অয়ন্দিতা সবকিছুই বুঝতে পারে। একটা লোক বিবাহিত বলে যে সে অবিবাহিত মেয়ে বিয়ে করতে পারবে না এমন কোনো রীতি কোথাও নেই। আবার একজন বিবাহিত মেয়ে যে অবিবাহিত ছেলের সঙ্গে বিয়ে হবে না সেই রীতিও তো কোথাও নেই। তবে ভেদাভেদ কেন হবে, এটা অন্যায়। আবার খায়রুল সাহেব সহ বাকিদের রাগ হওয়ার যথেষ্ট কারণ আছে, তাদের জানানো হয়নি। তারা আগে থেকে জানলে হয়তো তখনই না করে দিত। অয়ন্তিতা বুঝতে পারছে যে এ বিয়ে উপলক্ষে তার মামার বেশ টাকা খরচ হবে। যদিও তার বাবা মা তার জন্য কিছু রেখে গেছেন। পাড়ায় মোটামুটি সবাই জানে যে 10 তারিখ বিয়ে, কিন্তু এখন যদি শোনে যে বিয়ে হবে না, বিয়ে ভেঙে গেছে, তাহলে অনেকেই বাড়ি বয়ে এসে কথা শোনাবে। এসব ঝামেলা পোয়াতে হবে আয়েশা বেগম, খায়রুল সাহেব এবং হাসানকে। অয়ন্তিতা চায় না এরা কেউ মানুষের কটু কথা শুনুক। তাছাড়া ফারহানকে তার ভালো লেগেছে, আর ফারহান যে বিবাহিত এটা সে আগেই জানিয়ে দিয়েছে তাকে। বিয়েতে আর কোনো আপত্তি নেই। অয়ন্তিতা খায়রুল সাহেব সহ সবার সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে হাসান বসা থেকে উঠে দাঁড়ায়। তারা বুঝেছে যে অয়ন্তিতা সব শুনেছে। হাসান হালকা হেসে বলে, এর থেকেও ভালো প্রস্তাব আসবে অয়নি, তুই চিন্তা করিস না, মন খারাপ করিস না। লোকটা বিদায় নিতে চাইলে অয়ন্তিতা তাকে বসতে বলে। এরপর ভাইয়ের পাশে এসে দাঁড়ায়। মামা মামির মুখের দিকে তাকায় অয়ন্তিতা। খায়রুল সাহেবের মুখে অসহায়ত্বের চাপ। অয়ন্তিতা তার মামাকে বলল, মামা, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই, আপনারা বিয়ের আয়োজন করেন। উনি বিবাহিত নাকি অবিবাহিত এই নিয়ে আর কথা না হোক। খায়রুল সাহেব, আয়েশা বেগম, হাসান এরা তিনজনই অবাক। তারা যেই কারণে বিয়েতে না করে দিল সেই কারণ নিয়ে অয়ন্তিতার কোনো আপত্তি নেই। আয়েশা বেগম বললেন, অয়নিমা, তুই চিন্তা করিস না, আমরা এগোচ্ছি না আর। না মামি, বিয়ের অর্ধেক আয়োজন শেষ, ওখানেও হয়তো আয়োজন চলছে। এখন যদি না করে দেওয়া হয় ব্যাপারটা বাজে দেখায়। আর তাছাড়া এই এলাকার মানুষও ভাববে আমার দোষ আছে, তাই বিয়ে ভেঙে গেছে। আমি নিশ্চয়ই চাইবো না আমার জন্য আমার মামা মামি ভাই কথা শুনুক। আমার আপত্তি নেই। খায়রুল সাহেব অস্পষ্ট স্বরে বললেন, অয়নিমা রে, মামা, ওনাদেরও তো দোষ নেই। হয়তো তারা জেনেছিল যে আমাদের জানানো হয়েছে। এখন ব্যাপারটা চাচা না জানলে তো তাদের দোষ না। এটা এ নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। আপনারা বিয়ের আয়োজন করুন। আয়েশা বেগম বললেন, কিন্তু মানুষ যখন শুনবে তখন তো উল্টো কথা বলবে। কি বলবে মামি? বলবে যে মেয়ের বাপ মা নাই দেখে মামা মামি এমন জায়গায় বিয়ে দিয়েছে, এইটুকুই তো বলবে, তাই না?
আমায় উস্কাবে, দেখি না কত উস্কাতে পারে। এইসব নিয়ে ভেবো না, বাদ দাও, বিয়ের বাকি আয়োজন করো। অয়ন্তিতা তার মামার সামনে এসে দাঁড়ায়, হাঁটু গেড়ে বসে। হাসান কিছু বলতে যাবে, তখনই অয়ন্তিতা ভাইয়ের হাতটা ধরে। আই এম ফাইন ভাইয়া, ট্রাস্ট মি, আই এম ফাইন। প্লিজ বিয়েটা ভেঙে দিও না, আমি রাজি এই বিয়েতে, ব্যবস্থা করো। আর তোমার বউকে নিয়ে এসো। আর তো মাত্র 1 সপ্তাহ, সে এসে আমার সঙ্গে শেষবারের মতো ঝগড়া করে নিক। আত্মীয় স্বজন তেমন নেই। অয়ন্তিতার 2 খালা আর অন্য 2 মামা আর তাদের পরিবার এসেছেন। অয়ন্তিতার চাচা এবং ফুফুদের বলা হয়েছে, তারা বলেছেন তারা আসলে বিয়ের অনুষ্ঠানে আসবেন। এর বেশি তেমন কোনো কথা বলেননি। অয়ন্তিতাও চায় না তারা আসুক, তাদের সঙ্গে হিসাবটা সে পরে বুঝে নেবে। এখন টুকটাক ঘরের সব কাজই করে মিলি। হাসান একটু অবাক মিলির আচরণে। বাপের বাড়িতে কয়দিন থেকে এখানে আসার পর অনেকটা বদলে গেছে সে। আগে থেকে ভাতের প্লেটটাও সরিয়ে রাখতো না, এখন সব কাজ একা হাতে করে। আত্মীয় স্বজনদের খেয়াল রাখা থেকে শুরু করে রান্নাবান্নাও তার হাতে পাকা। আরো অবাক করার কাণ্ডে হচ্ছে, সে এখন হাসানের সঙ্গে উচ্চস্বরে কথা বলে। না, জি, হ্যাঁ, ও আচ্ছা। এইসবের মাঝে উত্তর দিয়ে দেয় আয়েশা বেগম, খায়রুল সাহেব দুজনেই বেশ অবাক মিলির আচরণে। মিলি আগে অয়ন্তিতাকে দেখতেই পারত না, সে মিলি এখন অয়ন্তিতার খাবারটা পর্যন্ত তার ঘরে দিয়ে আসে। অয়ন্তিতাও বেশ অবাক। সে ভেবেছিল বিয়ের কথা শুনে সর্বপ্রথম খোঁচাটা তাকে মিলিয়ে মারবে, হয়তো বলবে বাবা বড়লোক জামাই পাইছে অবশেষে। কিন্তু না, মিলি এসব কিছুই বলেনি। সব কাজ শেষ করে গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল শুকাচ্ছে মিলি। হঠাৎ হাসানের ফোন বেজে ওঠে। 2 বার রিং হওয়ার পরে মিলি ফোনের দিকে তাকায়। হাসান তখন বাথরুমে। আগে হাসানের ফোন বিনা কারণে ঘাঁটতো মিলি, এখন হাসানের ফোন বিনা কারণে হাত পর্যন্ত দেয় না। উল্টো হাসান মিলির ফোন ঘাঁটলেও মিলি কিছুই বলে না। হাসান ভাবে এটা তার বউ না, অন্য কেউ মিলি সেজে এই বাড়িতে এসেছে। ফোন হাতে নিয়ে দেখে একটা নাম্বার। বাথরুমের সামনে গিয়ে দরজা নক করে মিলি। হাসান, এই হাসান। হ্যাঁ বলো। ফোন আসছে 2টা। কে ফোন করেছে? চিনি না, একটা নাম্বার, সেভ করা নাই তো। রিসিভ করে কথা বলো। তুমিই বলো। তুমি রিসিভ করো মিলি। এখনো কি শাওয়ার নিতেছো তুমি? এতক্ষণ লাগে? বাই দ্য ওয়ে মিলি, একটা কথা বলি। হাসান টাওয়াল পেঁচিয়ে বাথরুমের দরজা খুলে দাঁড়ায়। মিলির হাত ধরে ঘুরিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। মিলির চুলগুলো সরিয়ে বলে, চলো একসঙ্গে শাওয়ার নেই। মাথা নষ্ট হয়ে গেছে নাকি? ছাড়ো আমায়, আমার শাড়ি ভিজে যাচ্ছে। আর দেখো কে ফোন করেছে। এর মধ্যে আবারও ফোন আসে। হাসান ইশারায় মিলিকে বোঝায় যেন মিলি ফোনটা রিসিভ করে। সে এখন ব্যস্ত, সে তার বউকে আদর করবে। মিলি মুখ তাড়া দিয়ে লাভ হয়নি। ততক্ষণই হাসান তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছে। মিলি ফোন রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছে? ফোনের অপর পাশ থেকে জবাব আসে। ওয়ালাইকুম আসসালাম, এটা হাসান সাহেবের নাম্বার না? জি, এটা হাসান সাহেবের নাম্বার, আমি ওনার ওয়াইফ বলছিলাম। ও আচ্ছা, হাসান সাহেব কি আশেপাশে আছেন? না, ও তো শাওয়ার নিচ্ছে। আপনার পরিচয়টা জানতে পারি? তাহলে আমি হাসানকে বলবো। আমাকে আপনিও চেনেন? চেনেন বলতে নাম শুনেছেন। জি, মানে ফারহান। মিলির মুখে নামটা শুনে হাসান মিলিকে ছেড়ে দেয়। একটু ইতস্ত হয়ে মিলির কান থেকে ফোন সরিয়ে নাম্বার চেক করে। নিজের উপর এখন বিরক্ত হয় হাসান। ফারহান তাকে গতকালকেও ফোন করেছিল, কিন্তু সে মনের ভুলে নাম্বারটা সেভ করেনি। আর কিছুক্ষণ আগে সে মিলিতে ডুবে থাকায় নাম্বারটাও দেখেনি। হাসান মিলিকে কথা বলার জন্য ইশারা করে, মিলিও ইশারা বোঝে। জি ফরহান ভাই বলেন, এখন চিনতে পেরেছি। ভালো আছেন আপনি? জি আমরা ভালো আছি। আচ্ছা, আই এম এক্সট্রিমলি সরি, আমি চিনতে তখন। ইটস ওকে। আচ্ছা, হাসান সাহেবের কতক্ষণ লাগতে পারে? একটু সময় লাগবে। কোনো প্রয়োজন আমায় বলতে পারেন। অ্যাকচুয়ালি আমার একজনের নাম্বার লাগতো। জি, কার নাম্বার বলেন? বাবার নাকি মায়ের? না না, আঙ্কেলের নাম্বার আছে আমার কাছে। অয়নন্দিতার নাম্বারটা লাগতো একটু। মিলি হালকা হেসে বলে, ও আচ্ছা, ঠিক আছে, আমি আপনার নাম্বারে টেক্সট করে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। অয়নন্দিতা কি বাসায় আছেন? জি জি, ও বাসাতেই ঘুমাচ্ছে। সমস্যা নেই, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। ধন্যবাদ। মিলি হেসে বিদায় নেয় আর রাগান্বিত চোখে হাসানের দিকে তাকায়। বোকা নাকি তুমি? নাম্বার সেভ করনি কেন? আমি কি দোষ করলাম? এমন বেঁচে চুলের সামনে এসে দাঁড়াও কেন? জানো না আমার কেমন কেমন লাগে? হাসান, তুমিও না?
হাসান ঠোঁট বাঁকিয়ে মুচকে হাসে মিলিকে জড়িয়ে ধরে বাথরুমের দরজা আটকে দেয়। 3 থেকে 4 বার ফোন বাজার পর ঘুম ভাঙে অয়ন্দিতার। রাতের বেলায় এত সুন্দর ঘুম হবার পরেও দিনের বেলায় এত ঘুম কিভাবে যে আসে আল্লাহ পাকেই জানেন। অপরিচিত নাম্বার বলে আমলে নেয়নি অয়ন্দিতা। চোখ বুঝতেই আবার ফোন বেজে ওঠে। এবার সত্যিই বিরক্তি হয় অয়ন্দিতা। ফোন রিসিভ করে সে। হ্যালো, কে বলছেন? এই পরন্ত বিকেলে ঘুমাচ্ছেন কি করে? কে আপনি? ফারহান বলছি। ফারহান নামটা শুনে অয়ন্দিতার ঘুম দৌড়ে পালিয়ে যায়। শোয়া থেকে উঠে বসে সে। অয়ন্দিতা ভাবছে তার নাম্বার কোথায় পেয়েছে, তাই সরাসরি প্রশ্ন করে, আমার নাম্বার কোথায় পেলেন? কেমন আছে জিজ্ঞেস না করে নাম্বার কোথায় পেয়েছি প্রশ্ন করছেন, অদ্ভুত। সরি, কেমন আছেন? ভালো, আপনি? ভালো আছি। শুনলাম 2 হাত ভর্তি মেহেদি দিয়েছেন, মেহেদিতে রং এসেছে? অয়ন্দিতা এবার নড়ে চড়ে বসে। আগামীকাল তার মেহেদি অনুষ্ঠান হয়েছিল। 2 হাতে মেহেদি পড়েছে সে। সেই মেহেদিতে আজ গাঢ় রং এসেছে। কিন্তু এত কিছু ফারহান অবধি কে পৌঁছেছে ভাবতে শুরু করে সে। তার ভাবনায় শেষ হয় গতকাল রাতে গিয়ে। হ্যাঁ, গতকাল অনুষ্ঠানে সাজি এসেছিল। ফারহানের ছোট বোন সাজিকে নিয়ে যেতে ফারাস এসেছিল। ফারহানের ছোট ভাই। যাওয়ার কিছুক্ষণ আগে সাজি আর ফারাস তার সঙ্গে আড্ডা দিয়েছে। তার মানে সাজি গিয়ে তার ভাইকে বলেছে। অয়ন্দিতা হালকা হাসে। রং হয়েছে কিনা নিজে এসে দেখে গেলেই তো পারতেন। আপনি কি চান আমি আসি? আমি চাইলেই বা কি? আর সে চাওয়াকে কয়েকজন পাত্তা দেয় বলেন? আমার নিজের বাবা মাই তো আমার চাওয়াকে পাত্তা না দিয়ে চলে গেল। তাই এখন আর নিজস্ব কোনো চাওয়া পাওয়া নেই। ফোন হাতে নিয়ে বসার ঘরে যান। এখন বসার ঘরে অনেকে বসে আছে। অয়ন্দিতা ঘুম চোখে ফোন কানে বসার ঘরে যায়। চুলগুলো ছাড়া, হলুদ রঙের 3 পিস পরা অয়ন্দিতা রূপ যেন ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। 2 হাতে লাল রাঙা মেহেদিতে রঙিন হয়ে আছে। সবাই তখন চা খাচ্ছে। বসার ঘরে পা রাখতে অয়ন্দিতার দিকে সবার চোখ পড়ে। অয়ন্দিতা বোকার মতো সবার দিকে তাকিয়ে আছে। সবাই অয়ন্দিতার রূপের প্রশংসা করতে ব্যস্ত। কয়েকজন আবার মাশাআল্লাহ বলে ফেলেছে। এদিকে আয়েশা বেগম অয়ন্দিতার দিকে তাকিয়ে প্রশ্ন করে। ফারহান ফোনের অপর প্রান্ত থেকে হাসছে। অয়ন্দিতা সেখানেই দাঁড়িয়ে আছে। ফারহানের হাসির শব্দ কানে লাগতে তার বুকটা ধক করে ওঠে। কি ব্যাপার, আম্মা জানের ঘুম ভেঙেছে? আগামীকাল হলুদ, প্রিপারেশন নিতে হবে না? আপনি হাসছেন যে? আগামীকাল হলুদ সন্ধ্যা। আপনি কি জানেন আগামীকাল আমরা দুজন একত্রিত হব? জানি, বলা হয়েছে আমায়। আমায় বসার ঘরে আসতে বলার কারণ কি? 1 থেকে 5 পর্যন্ত গুনবেন। 1 থেকে 5 পর্যন্ত গুনবেন, জোরে জোরে গুনবেন যেন আমি শুনতে পাই। মানে কি? স্টার্ট করুন। অয়ন্দিতা সবার সামনে 1 থেকে 5 পর্যন্ত গুনতে শুরু করে। মিলির পাশে দাঁড়িয়ে হাসছে। মিলির পাশে দাঁড়িয়ে আছে রত্না। চাপা হেসে মিলিকে জড়িয়ে রেখেছে সেও। এইদিকে সবাই অবাক নয়নে তাকিয়ে আছে অয়ন্দিতার দিকে। অন্যদিকে হাসান প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। হাসানও আসছে। অয়ন্দিতা 5 বলার সঙ্গে সঙ্গে ডোরবেল বেজে ওঠে। ডোরবেলের শব্দে অয়ন্দিতা ভরকে যায়। ফোন কানে নিয়ে সে প্রশ্ন করে, কেউ হয়তো এসেছে। ফারহান বলে, খুলে দেবেন না? দেখেন কে এসেছে। হাসানও পাশ থেকে বলে ওঠে, অয়নি দরজাটা খুলে দেখ তো কে এসেছে। আয়েশা বেগম অয়ন্দিতাকে খুলতে না দিয়ে নিজেই খুলতে গেলে মিলি তাকে চেপে ধরে। অয়ন্দিতা ফোন হাতে নিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে অয়ন্দিতা এতটাই চমকে যায় যে তার মুখ থেকে কথা পর্যন্ত বের হয়নি। ফারহান সশরীরে তার সামনে দাঁড়িয়ে আছে। ফারহানকে এখানে এভাবে কেউ আশা করেনি, আর অয়ন্দিতা সে তো ভুলেও আশা করেনি। অন্যরা সবাই যখন জামাই দেখতে ব্যস্ত, অয়ন্দিতা তখন ভাবনার ঘোরে ডুবে আছে। অন্যান্য সবাই বলাবলি করছিল, জামাই দেখি বিয়ের আগেই হাজির, মাশাল্লাহ জামাই তো যেন রাজপুত্র। কেউ মাশাল্লাহ জামাই তো না, যেন রাজপুত্র। কেউ কেউ বলছিল বয়স তো বুঝেই যায় না, কে বলেছে বয়স বেশি। ফারহান তার চোখ থেকে ব্ল্যাক সানগ্লাসটা খুলে অয়ন্দিতার দিকে তাকায়। অয়ন্দিতার চোখ জোড়া তখন মুগ্ধ হয়ে ফারহানকেই দেখছে। ফারহান তখন একবার সবার দিকে তাকিয়ে বাসায় প্রবেশ করে। আয়েশা বেগম ভীষণ খুশি। তিনি খায়রুল সাহেবকে ফোন করে বাসায় আসতে বলেন। ফারহানের পেছনে সাজিও আছে। সাজির হাতে একটা বক্স। ফারহান অয়ন্দিতার সামনাসামনি দাঁড়ায়। অয়ন্দিতা তখনও ঘোরের মধ্যেই আছে। ফারহান ঠোঁট নেড়ে হেসে বলে,
মেহেদিতে তো ভালো রং এসেছে, তাহলে আমার এখানে আসাটা সার্থক হয়েছে, কি বলেন? অয়ন্দিতার চোখের পলক পড়ে। আপনি এখানে? আপনি চাইলেন, আপনার চাওয়াকে পূর্ণ করে দিলাম। না চাইতো অয়ন্দিতার চোখে পানি। অয়ন্দিতার চোখের পানি দেখে ফারহান খানিকটা বিচলিত। সে ভাবছে সে কি কোনো ভুল করেছে, নাকি যার কারণে মেয়েটার চোখে পানি জমেছে। সাজিব পেছন থেকে তার ভাইকে বলছে, ভাইয়া এটা হাতে নিয়ে কি দাঁড়িয়ে থাকবো? ভাবিকে দেব না? সাজির কথা সবাই আরো চমকে যায়। আয়েশা বেগম অবাক নয়নে তাকিয়ে আছে। মিলি চা নাস্তা বানাতে ব্যস্ত। মিলি চা নাস্তার ব্যবস্থা করছে। ফারহান সাজির হাতে থাকা বক্সটা খোলে। ওদের তো সুন্দর একটা শাড়ি বের করে অয়ন্দিতার শরীরে জড়িয়ে দেয়, তাও আবার সবার সামনে। ফারহানের এমন আচরণ দেখে সবার চোখ কপালে হলো হাসানের চোখ ফোনে। সেই সুন্দর মুহূর্তটাকে তার ফোনে বন্দি করে রেখেছে। রত্না পাশ থেকে ছবি তুলছে। অয়ন্দিতার নজর তখন নিচে মেঝের দিকে। শ্বাস প্রশ্বাস বেড়ে গেছে। ফারহানের চোখের দিকে তাকানোর মতো সাহস এই মুহূর্তে তার হচ্ছে না। ফারহানের নজর তখন শুধু অয়ন্দিতাকে দেখছে। আপনার সঙ্গে দেখাটা আমার একদম ভিন্ন হলেও আমাদের জীবনে যে একই সুতোয় গাঁথা তা বুঝতে পারেনি। শাড়িটা আমার নিজের পছন্দের, এটা পরেই কালকের অনুষ্ঠানে আমার পাশে আপনাকে দেখতে চাই। সবার কথার মান রাখতে ফারহান সাজি বসার ঘরে বসে। ফারহানের লাইফস্টাইল অনুযায়ী এখানকার বসার ঘর বেশ ছোট। সোফাটাও তার চোখে একদমই সামান্য, কিন্তু মানুষগুলোর মনে অনেক নিষ্পাপ। ফারহান যেখানে সেখানে বসার মানুষ না, যা তা খায়ও না। সে তবুও আসে সবার সঙ্গে বসে নর্মাল একটা কাপে চা খাচ্ছে। এর একটাই কারণ, এই মানুষগুলোকে ফারহানের মনে ধরেছে। অতীতের খাতায় যারা ছিল তাদেরও তো এমন করেই ভালোবেসেছিল ফারহান, বিশেষ করে বন্দনা। আজ তার বন্দনা নেই। যদি বন্দনা থেকে যেত তবে হয়তো এদের সঙ্গে আর কোনোদিনও দেখা হতো না। এই কারণে বন্দনাকে ধন্যবাদ দেওয়া উচিত, কি না ভেবে পাচ্ছে না ফারহান। পর্দার আড়াল থেকে অয়ন্দিতা ফারহানকে দেখছে, চুপচাপ বসে চা খাচ্ছে আর সবার সঙ্গে হাসি মুখে কথা বলছে। এই লোকটাকে মনে ধরেছে। ভাবছে হুট করে এই লোকটার জীবনে তার অনুপ্রবেশ ঘটতে চলেছে। অনধিকার চর্চা করতে করতে একদিন অধিকার চর্চা হয়ে যাবে, সেদিন আর বেশি দূর নয়। ফারহান সবার সঙ্গে কথা বলার মাঝখানে কি মনে করে যেন সামনের দিকে নজর দেয়, আর তখনই অয়ন্দিতা পর্দার আড়াল থেকে সরে যায়। ফারহান বুঝতে পেরে মুচকি হেসে চায়ের কাপে চুমুক দেয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।